আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে প্যাকেটে শুকনা চালের গুঁড়া দিয়ে বানিয়ে দেখাবো চিতই পিঠা। তবে সেম রেসিপি ফলো করে ভেজা চালের গুঁড়া দিয়েও চিতই পিঠা বানানো যাবে। ঘরে তৈরি ফ্রেশ চালের গুঁড়া দিয়ে পিঠা বানালে সেই পিঠা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু তেমনি মজার হয়। চিতই পিঠা বানানোর জন্য বাইরের দোকানের কেনা আতপ চালের গুঁড়া নিয়েছি। তো এটা যখন আমি প্যাকেট খুলে দেখলাম, এই যে গুঁড়া, এটা একদম সুজির মতো দানা দানা। তবে সবচেয়ে ভালো হয় যদি বাইরে কেনা আটাটা বেশি মসৃণ হয় এবং কিছুটা দানা দানা থাকে। তো এই প্যাকেট থেকে আমি 3 কাপ নিয়েছি। আর এই যে চালের গুঁড়া আমি যেটা নিয়েছি, তো এটা আমি দেখলাম যে একটু কালচে কালার, মনে হচ্ছে অনেক পুরনো চালের গুঁড়া। আর আমার কাছে মনে হয়েছে যে এটা খেতে তিতা লাগবে। তো পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু এটাকে মাখাতে হবে। প্রথমেই আমি 3 কাপ চালের গুঁড়ার সাথে 1 কাপ পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মুথে নেব। এটা কিন্তু মাখালে দেখতে পাবেন যে ঝরঝরে, কারণ এটা দানাটা অনেকটা সুজির মতো দানা দানা। তো এটাকে খুব ভালোভাবে মাখাতে হবে। একটু একটু করে পানি দিতে হবে আর মাখাতে হবে। একবারে সব পানি ঢেলে দিবেন না, তাহলে এই চালের গুঁড়ার যে মিশ্রণ সেটা কিন্তু স্টিকি হবে না। যদি স্টিকি না হয় তাহলে কিন্তু চিতই পিঠা ভালো হবে না, অর্থাৎ হবেই না। তাই এটাকে মেখে মেখে স্টিক করে ফেলতে হবে। আর এটার জন্য আপনাকে একটু সময় বেশি দিতে হবে। যদি বাইরের দোকানের কেনা শুকনা চালের গুঁড়া হয় তাহলে কমপক্ষে আপনাকে 20 থেকে 25 মিনিট এটাকে মাখাতে হবে, তাহলে আপনার চিতই পিঠাটা হবে। আদারওয়াইজ আপনি যদি জাস্ট চালের গুঁড়ার সাথে পানি মিক্স করে, গরম পানি বা নর্মাল পানি যেটাই মিক্স করেন না কেন, করে পিঠা বানাতে যান, তাহলে দেখবেন পিঠা হবে না। তার উপরে যদি হয় গ্যাসের চুলা, তাহলে তো কোনো কথাই নেই। বাট লাকড়ির চুলাতে পিঠা হওয়ার সুযোগ থাকলেও গ্যাসের চুলায় কিন্তু সহজে পিঠা হতে চায় না। তাই বিভিন্ন ধরনের টেকনিক ফলো করে পিঠা বানাতে হয়। তো আমি এটা বেশ সময় ধরে কিন্তু এটাকে মাখাচ্ছি খুব ভালোভাবে। এটাতে পানি বেশি করে দিয়ে কিন্তু মাখালে এটা স্টিকি হবে না। তো আমি যেভাবে মাখাচ্ছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে একটু একটু করে পানি দিচ্ছি আর মাখাচ্ছি। এই যে মাখাতে মাখাতে এটার যে লুক, সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। দেখুন অনেকটাই কিন্তু স্টিকি বা আঠালো মনে হচ্ছে। তো এটাকে এভাবেই মাখাতে হবে যেন এটা আঠালো হয়। আমি এটা 22 মিনিটের মতো এভাবে মেখে নিয়েছি। আমি ভিডিও কেটে কেটে দেখাচ্ছি না, যে শর্টকাটে আপনাদেরকে কেটে দেখাবো। ভাবলাম যে আপনারা যেন বুঝতে পারেন যে চালের গুঁড়া মাখাতে মাখাতে এটার কিভাবে পরিবর্তন আসতে থাকে, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তাই আমি ভিডিওটাকে একটু লং রেখেছি। স্টেপ বাই স্টেপ আপনারা দেখবেন এবং ফলো করবেন। আপনাদের চিতই পিঠা আমার চাইতে ভালো হবে যদি চালের গুঁড়া ভালো হয়, কারণ আমি যে চালের গুঁড়া ইউজ করছি বাহিরের কেনা প্যাকেটের, এইটা অনেক পুরনো। আর পুরনো চালের গুঁড়া দিয়ে পিঠা কখনো ভালো হয় না, স্বাদটাও ভালো আসে না। চালের গুঁড়া যদি বেশি পুরনো হয় তাহলে দেখবেন ওই চালের গুঁড়ায় পিঠা খেতে তিতা লাগবে। অনেক সময় অনেকেই কমেন্ট করেন যে আপু তিতা লাগে কেন। যদি চালের মধ্যে আপনার মরা চাল বেশি থাকে তাহলেও কিন্তু সেই চালের গুঁড়া দিয়ে যদি পিঠা বানান সেটাও তিতা লাগবে, সেটা টাটকা হলেও তিতা লাগে। অনেক সময় হয় যে দেশে গ্রামে মানুষ দেখবেন যে এই পিঠা বানানোর জন্য চালের যে ভাঙ্গা চাল থাকে, যেটাকে দেশে গ্রামে আঞ্চলিক ভাষায় বলে খুদ, তো ওই খুদ দিয়ে যদি কেউ কখনো আপনার চালের গুঁড়া করে সেটা কিন্তু তিতা লাগে। আবার চালের গুঁড়া বেশি পুরনো হলে সেটা দিয়ে যদি আপনি পিঠা বানান সেই পিঠাটাও তিতা লাগে, এবং এই পিঠার কালারগুলো একদম খুব সুন্দর ধবধবে সাদা হয় না। আর আপনি ফ্রেশ আলো চাল যদি বাসায় ভিজিয়ে গুঁড়া করেন, ওইটা দিয়ে যদি পিঠা বানান, ওইটার স্বাদ অনেক ভালো আসবে। পাশাপাশি পিঠাটা আরও বেশি ফোলে এবং খুবই সুন্দর হয় আর একদম ধবধবে সাদা হবে। পিঠা দেখলেই মন শান্তি। আর এই বাইরে কেনা চালের গুঁড়া আমি যখন হাতে নিয়েছি দেখেই মন খারাপ, যে কি চালের গুঁড়া ভিতরে, উপরে প্যাকেটটা এত সুন্দর জাঁকজমক, ভিতরের চালের গুঁড়া হাতে নেওয়ার পর মনে হয়েছে যে পিঠা খেতে তিতা লাগবে, কালচা কালার হবে। আর এই চালের গুঁড়াটা অনেক পুরনো, এবং চালের গুঁড়া যেমন হওয়া দরকার যে কিছুটা একেবারেই গুঁড়া গুঁড়া থাকবে আর হালকা কিছুটা থাকবে আপনার দানা দানা, এরকম চালের গুঁড়া হলে পিঠা বলেন যে কোনো কিছু বানান একদম পারফেক্ট আর মনের মতো সেটা হয়, এবং স্বাদটাও খুবই ভালো হয়। তো আমার এটা মেখে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটার মিশ্রণটা একদম পারফেক্ট। যখন আপনি এভাবে তুলে ছেড়ে দিবেন এরকম বাবলসের মতো ক্রিয়েট হবে। তো এটা বেশ ঘন, আমি আরও কিছুটা হালকা গরম পানি দিচ্ছি, দিয়ে এটাকে মিশিয়ে পাতলা করে নিচ্ছি। এর মাঝে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, আর কোনো কিছু না, জাস্ট পানি আর স্বাদ মতো লবণ দিয়ে এই পিঠাটা বানিয়ে দেখাচ্ছি। নর্মালি আগে যেরকম নানি দাদিরা এভাবে পিঠা বানাতেন ঠিক সেভাবে বানিয়ে দেখানো হয়েছে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এই নানি দাদিদের বানানো পিঠা দুধে ভিজালে কিন্তু একদম স্পঞ্জি আর রসগোল্লার মতো নরম তুলতুলে হয় না, যেটা মুখে দিতেই মিশে যায়। বাট আপনি যদি ভাত দিয়ে এই চিতই পিঠাটা বানান দুধে ভেজালে সেটা অনেক স্পঞ্জি হয়, রসগোল্লার মতো মুখে দিতেই মিশে যায়।
আমি ধনিয়া পাতা ভর্তা বানাচ্ছি। এই পিঠাটা আবার ভর্তা দিয়ে খেতে ভালো লাগে। এটা আসলে দুধে ভিজানোর জন্য আমার কাছে মনে হয় পারফেক্ট না। তো আমি জাস্ট ধনিয়ার পাতার ভর্তা বানাচ্ছি রসুন আর কাঁচামরিচ দিয়ে। আপনি সরাসরি কাঁচাও বেটে নিতে পারবেন, আবার একটু চাইলে যদি মনে করেন পানি টেনে নিব, তো আপনি পানি টেনে নিয়ে ভর্তাটা বানিয়ে নিতে পারবেন। আর বানিয়ে নিচ্ছি শুটকি ভর্তা। আমি ইলিশের যে নোনা শুটকি সেটা ভর্তা করছি। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ আর 2-3 টুকরা নোনা ইলিশ ভালোভাবে পরিষ্কার করে জাস্ট এটাকে ভেজে নেব, নিয়ে এটা ভর্তা বানাবো। কারণ এই রেসিপির ক্ষেত্রে যে কোনো ধরনের ভর্তা দিয়ে এই পিঠা খেতে ভালো লাগে। যদি দুধে ভেজাতে চান এই পিঠা, তাহলে আমি বলবো এই পিঠা দুধে ভেজা খেতে যাবেন না। কারণ আগেকার নানি দাদিরা পিঠা বানালে যেরকম হতো, যে ভিতরে একটু শক্ত, সাইডগুলো একটু শক্ত, কোথাও একটু নরম, এরকম হয়। পিঠা কিন্তু এরকম হয় না যে আপনার মুখে দিলে রসগোল্লার মতো নরম তুলতুলে জিব্বার চাপে গলে যাবে, সেটা কিন্তু হবে না। আর এখানে সরিষা, কাঁচামরিচ এবং রসুন ভেজে নিয়েছি সরিষা বাটা তৈরি করার জন্য। পিঠা বানানোর জন্য বড় যে কড়াই থাকে সেই কড়াইটা নিয়েছি। এই কড়াই কিন্তু পিঠা ততটা ভালো হয় না, আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে এটাকে ভালোভাবে গরম করে নেবেন, এরপর একটু তেল দিয়ে তাতে পানি ছিটিয়ে দেওয়ার সাথে সাথে টেম্পারেচার কিছুটা ডাউন হবে এবং সেটা মুছে ফেলবেন। মুছে ফেলার সাথে সাথে কিন্তু পিঠা দেওয়া যাবে না, তাহলে পিঠাটা ভালো হবে না। এই ধরনের কড়াই কিন্তু সহজে পিঠা হতে চায় না। তো বেশ কিছু সময় ধরে রাখবেন। আরও কিছুক্ষণ রাখার পর যখন কড়াই আবার পুনরায় ভালোভাবে গরম হবে, তারপর আপনি পিঠা দিবেন। পিঠার মিশ্রণ দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। যখন এরকম ছিদ্র ছিদ্র হবে তখন ঢেকে দিবেন। এটা কিন্তু একই তাপে রাখতে হবে, কখনো কম কখনো বেশি এরকম করা যাবে না। মাঝারি বা তার থেকে একটু কম তাপে রাখবেন। আসলে এটা ডিপেন্ড করে এক একজনের চুলার তাপ এক এক রকম, আপনারা দেখে বুঝে আপনার পিঠাটা বানাবেন। তো আমি এই কড়াই পিঠা বানানোর পর এরকম হয়েছে, দেখতে পাচ্ছেন। এতে বোঝা যাচ্ছে যে ছিদ্র ছিদ্র হয়েছে, বাট পিঠাটা কিন্তু মনের মতো না। মানে একটা হয় না যে টাটকা ফ্রেশ চালের গুঁড়া দিয়ে পিঠা বানালে পিঠার উপরে ফুলে উঠবে, সেরকম হয়নি, জাস্ট এটা ছিদ্র ছিদ্র হয়েছে। তো এই কড়াই পিঠা ভালো হয় না। আমি যেটা ব্যবহার করছি এই ধরনের কড়াই পাওয়া যায়, এই কড়াই আবার পিঠা ভালো হয়। আবার আপনি চাইলে এই ধরনের ছাঁচ ব্যবহার করেও পিঠা বানাতে পারবেন। পিঠার মিশ্রণ দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে যখন সেদ্ধ হবে পিঠাগুলো উঠিয়ে নিতে হবে। সেম প্রসেস ফলো করে সবগুলো পিঠা উঠিয়ে নিতে হবে, নতুন করে দেখানোর কিছু নেই, এগুলো সবাই জানে। সো আমি ভর্তাগুলো করে নিয়েছি। আর পিঠার কোয়ালিটি কেমন হয়েছে দেখতে পাচ্ছেন, কালছে। এটার রিজন হচ্ছে চালের গুঁড়া ভালো না। প্যাকেটের বাইরে কেনা সব চালের গুঁড়া কিন্তু ভালো হয় না। আপনারা কেনার সময় দেখে শুনে বুঝে কিনবেন, যেন অন্তত ফ্রেশ এবং নতুন চালের গুঁড়া হয়, তাহলে পিঠা খেয়ে মজা পাবেন। বাট আমি যে চালের গুঁড়া কিনেছি এই ধরনের চালের গুঁড়া কিনলে পিঠা খেয়ে মজা পাবেন না, পিঠা খাওয়ার যে ইচ্ছে সেটাই মরে যাবে। এমনি যখন মুখে দিয়েছি তখন এটার স্বাদ গন্ধটা যেন কেমন এবং একটু তিতা তিতা, বাট যখন আমি ভর্তার সাথে মিক্স করে খেয়েছি মোটামুটি খাওয়া যায় আর কি। বাট আমি বলবো না যে এটা খুবই মজার, আপনি এই চালের গুঁড়া ব্যবহার করবেন।